আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, অনেক অনেক স্বাগত জানাচ্ছি তোমাদের ইজি কমার্স একাডেমির আরও একটি ক্লাসে। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা যে টপিকটার উপরে ক্লাসটি কন্টিনিউ করতে যাচ্ছি সেটি হচ্ছে বিশদায় বিবরণীর নিট মুনাফা নির্ণয়ের যে বিষয়টা তার উপর। আজকে আমরা যে বিষয়ের উপর ক্লাসটি করতে যাচ্ছি তা হচ্ছে বিশদায় বিবরণীর নিট মুনাফা নির্ণয়ের যে বিষয়টা সেটার উপর। আশা করি আজকের এই ক্লাসটির পর খুব ভালো একটা ধারণা তৈরি হবে তোমাদের নিট মুনাফা নির্ণয়ের উপর। তো বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিওতে প্রবেশ করছি এবং মনোযোগ সহকারে ক্লাসটি দেখার অনুরোধ জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা জানি বিশদায় বিবরণীর মাধ্যমে একটা কারবারি প্রতিষ্ঠানের নিট মুনাফা অথবা নিট ক্ষতি নির্ণয় করা হয়। বিশদায় বিবরণীর মাধ্যমে একটা কারবারি প্রতিষ্ঠানের নিট মুনাফা অথবা নিট ক্ষতি নির্ণয় করা হয়। এখন প্রিয় শিক্ষার্থী, আমরা একটু বিশদায় বিবরণীর ফরম্যাটটা দেখি। বিশদায় বিবরণীর ফরম্যাটটা হচ্ছে প্রিয় শিক্ষার্থী, বিক্রয় বাদ বিক্রিত পণ্যের ব্যয় বাদ পরিচালন ব্যয় যোগ অপরিচালন আয় বাদ অপরিচালন ব্যয়। আরেকটা আবার রিপিট করছি, বিক্রয় বাদ বিক্রিত পণ্যের ব্যয় বাদ পরিচালন ব্যয় যোগ অপরিচালন আয় বাদ অপরিচালন ব্যয়। সুপ্রিয় শিক্ষার্থী, বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে আমাদের বের হয় মোট মুনাফা বা মোট ক্ষতি। মোট মুনাফা বা মোট ক্ষতি। সুপ্রিয় শিক্ষার্থী, এর আগের ভিডিওতে আমি এই পার্টটুকু বর্ণনা করেছি। এই পার্টের উপর কিন্তু ক্লাস রয়েছে, তোমরা চাইলে দেখতে পারো আমাদের প্লেলিস্ট থেকে। আমি তোমাদেরকে অনুরোধ করব এই ক্লাসটা যদি তোমরা না করে থাকো তাহলে সবার আগে এই ক্লাসটা একটু দেখে আসো। আমরা কিন্তু মোট মুনাফা নির্ণয়ের বিষয়টা কিন্তু ক্লিয়ার করেছি। আমাদের ক্লাস কিন্তু আপলোড করা আছে এই বিষয়টার উপরে। বিক্রয় বাদ বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে আমাদের যেটা বের হয় সেটা হচ্ছে মোট মুনাফা বা মোট ক্ষতি। প্রিয় শিক্ষার্থী, যেটা বের হয় মোট মুনাফা বা মোট ক্ষতি, এই পার্টটুকু কিন্তু আমাদের আপলোড করা আছে, তোমরা সেই ভিডিওটা আগে দেখে নাও। আজকে আমরা যেটা বর্ণনা করব, যেটার উপর ক্লাসটা আমরা কন্টিনিউ করব, সেটা হচ্ছে বাদ পরিচালন ব্যয় যোগ অপরিচালন আয় বাদ অপরিচালন ব্যয়। অর্থাৎ মোট মুনাফা থেকে আমরা কিভাবে নিট মুনাফা নির্ণয় করব, মোট মুনাফা থেকে আমরা কিভাবে নিট মুনাফা নির্ণয় করব সেই বিষয়টার উপরে কিন্তু আজকে আমাদের এই ক্লাস। ওকে, তো প্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পেরেছো আমাদের এতটুকু পার্টের উপর কিন্তু ক্লাস আপলোড করা আছে। আমরা আজকে এই মোট মুনাফা থেকে কিভাবে নিট মুনাফা নির্ণয় করব সেই বিষয়টা শিখব। আশা করি বুঝতে পেরেছো। তো চলো আর বেশি কথা না বলে ক্লাসটা কন্টিনিউ করা যাক। প্রিয় শিক্ষার্থী, প্রথমে আমাদের মোট মুনাফার পর যে পার্টটা আসে সেটা হচ্ছে এই পরিচালন ব্যয়। পরিচালন ব্যয়। প্রিয় শিক্ষার্থী, পরিচালন ব্যয় কি এই জিনিসটা সবার আগে তোমাদের বুঝতে হবে। পরিচালন ব্যয় হচ্ছে একটা ব্যবসায় প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য বা চালিয়ে নেওয়ার জন্য, একটা ব্যবসায় প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য বা চালিয়ে নেওয়ার জন্য যেসব ব্যয় প্রতি মাসে বা প্রতিনিয়ত আমাদেরকে বহন করতে হয় তাকে বলা হয় পরিচালন ব্যয়। তো এখন তোমরা একটু নিজের মনের মধ্যে চিন্তা করো যে একটা ব্যবসায় প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য বা চালিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রতি মাসে আমাদের কি কি ব্যয়গুলা বহন করতে হয়। তো কি কি ব্যয়গুলো আমাদের বহন করতে হয়? কর্মচারীর বেতন, দোকান ভাড়া, বিক্রয় পরিবহন, বিজ্ঞাপন, বীমা খরচ, যাতায়াত খরচ বা ভ্রমণ খরচ ইত্যাদি খরচগুলো আমাদের কি করতে হয়? নির্বাহ করতে হয় একটা ব্যবসায় প্রতিষ্ঠানকে চালিয়ে নেওয়ার জন্য। তো আমরা কি বুঝলাম? একটা ব্যবসায় প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য যে ব্যয়গুলো আমাদের নির্বাহ করতে হয় সেই ব্যয়গুলোকে কি বলে? পরিচালন ব্যয়। আরেকটা আবার রিপিট করছি, একটা ব্যবসায় প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য বা চালানোর জন্য, চালিয়ে নেওয়ার জন্য আমাদের যে ব্যয়গুলো নির্বাহ করতে হয় তাকে বলা হয় পরিচালন ব্যয়। তো পরিচালন ব্যয়গুলো কি কি আমি এখানে কিন্তু উল্লেখ করেছি। প্রিয় শিক্ষার্থী, দেখো পরিচালন ব্যয়গুলো হচ্ছে বেতন, ভাড়া, বিজ্ঞাপন খরচ, বীমা খরচ, বিক্রয় পরিবহন, মণিহারি, কুরিন, স্থায়ী সম্পত্তির অপচয়, ইজারা সম্পত্তির অবলোপন, অফিস খরচ, যাতায়াত খরচ বা ভ্রমণ খরচ, ডাক ও তার। ঠিক আছে। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি 12টা আইটেম উল্লেখ করেছি। এখানে এই 12টা আইটেম যদি মোটামুটি মনে রাখো তাহলে আশা করি যথেষ্ট হবে তোমাদের জন্য। আমি আরেকটা বার রিপিট করছি, পরিচালন ব্যয় বেতন, ভাড়া, বিজ্ঞাপন খরচ, বীমা খরচ, বিক্রয় পরিবহন, মণিহারি, কুরিন, স্থায়ী সম্পত্তির অপচয়, ইজারা সম্পত্তির অবলোপন, অফিস খরচ, যাতায়াত খরচ বা ভ্রমণ খরচ, ডাক ও তার। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা যদি এই 12টা খরচের দিকে একটু তাকাও তাহলে তোমরা অ্যানালাইসিস করতে পারবে বা বিশ্লেষণ করতে পারবে যে এই 12টা খরচই কিন্তু আমাদের ব্যবসাটাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য বা পরিচালনা করার জন্য
প্রয়োজন, ব্যবসাটাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য বা পরিচালনা করার জন্য প্রয়োজন। যেমন একটা ব্যবসায় প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য বা চালিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু প্রতি মাসে বেতন দিতে হয় কর্মচারীদের, দোকান ভাড়া পরিশোধ করতে হয়, বিজ্ঞাপন খরচ। একটা ব্যবসায় প্রতিষ্ঠান চালানোর জন্য কিন্তু প্রতিনিয়ত আমাদের বিজ্ঞাপন বা মার্কেটিং করতে হয় বা বিজ্ঞাপনের উপরেই কিন্তু থাকতে হয়। অর্থাৎ আমরা যদি বিজ্ঞাপনটা ঠিকভাবে রান না করি বা পরিচালনা না করি বা বিজ্ঞাপন না দেই, তাহলে কিন্তু আমাদের ব্যবসা চলবে না। অর্থাৎ এখানে এটা আমাদের পরিচালন ব্যয়েরই একটা অংশ, বিজ্ঞাপন খরচটা আমাদের পরিচালন ব্যয়েরই একটা অংশ। তারপরে বিমা খরচ, প্রতি মাসে মাসে দেখা যায় যে আমাদের বিমার প্রিমিয়াম দিতে হয়। তো এটাও কি আমাদের ব্যবসায় পরিচালনারই একটা অংশ। আমরা জানি ঝুঁকিটাকে বন্টন করার জন্য বা ঝুঁকি হ্রাস করার জন্য বা ঝুঁকি হস্তান্তর করার জন্য কিন্তু বিমা করা হয়। তো প্রতি মাসে সেটার দিতে হয়, প্রিমিয়াম দিতে হয়। তো এটা আমাদের পরিচালন ব্যয়ের মধ্যে পড়ে। এরপরে বিক্রয় পরিবহন। দেখো প্রিয় শিক্ষার্থী, একটা ব্যবসায় প্রতিষ্ঠানের মধ্যে আমরা কিন্তু হর হামেশাই পণ্য বিক্রয় করে থাকি। এখন যখন কাস্টমারকে আমাদের নিজের খরচে ওই পণ্যটা তার কাছে পৌঁছে দিতে হয়, যখন পণ্যটা তার কাছে পৌঁছে দিতে হয় আমাদের নিজের খরচে, ক্রেতার কাছে সে পণ্যটা কি করতে হয়, পৌঁছে দিতে হয়, তখন সেটাকে বলে বিক্রয় পরিবহন। এখন আমরা প্রায় হর হামেশাই বিক্রয় করে থাকি, আর বিক্রয় পরিবহন যদি করে থাকি, এটা আমাদের ব্যবসায় পরিচালনা করারই একটা অংশ বা খরচ। তো এটা নিঃসন্দেহে আমাদের একটা পরিচালন ব্যয়, বিক্রয় পরিবহন। এরপরে মনিহারি। দেখো প্রিয় শিক্ষার্থী, একটা ব্যবসায় চালানোর জন্য আমাদের কলম, পেন্সিল, স্টাপলার, রাবার, ঠিক আছে, কালি, এগুলো কিন্তু প্রয়োজন হতেই থাকে। এগুলো ছাড়া কিন্তু ব্যবসায় চালানো যায় না, পরিচালনা করা যায় না। তো এই মনিহারিও কি আমাদের একটা পরিচালন ব্যয়, এরপর আছে কুরিন। কুরিনটা হচ্ছে কি? কুরিনটা হচ্ছে যে পাওনাটা আমি পেতাম সেটা আমি আর পাবো না, যে টাকাটা আমি একজনের কাছে পেতাম সেটা আমি আর পাবো না, ঠিক আছে, এটা কুরিন। এটা কি বলা হয়? কুরিন। স্থায়ী সম্পত্তির অপচয়। এখন স্থায়ী সম্পত্তির অপচয় কি বিষয়টা? স্থায়ী সম্পত্তি ব্যবহারজনিত কারণে যে মূল্য হ্রাস পায়, পরিমাণ মূল্য হ্রাস পায় তাকে বলা হয় স্থায়ী সম্পত্তির অপচয়। এখন ধরো তুমি তোমার প্রতিষ্ঠানে একটা টেবিল কিনেছো কত টাকা দিয়ে? 5,000 টাকা দিয়ে। আজকে কিনেছো 5,000 টাকা দিয়ে, কিন্তু আজ থেকে 5 বছর পর কিন্তু এই 5,000 টাকায় তুমি বিক্রয় করতে পারবা না। ধরো আজ থেকে 5 বছর পর তুমি এটা 1,000 টাকায় বিক্রয় করতে পারবা। তাহলে ওই যে 4,000 টাকা কম বিক্রয় করলা, ওইটা হচ্ছে তোমার অপচয়। তো স্থায়ী সম্পত্তির অপচয় কিন্তু একটা পরিচালন ব্যয়। ইজারা সম্পত্তির অবলোপন। ধরো তুমি 1 লক্ষ টাকা দিয়ে 10 বছরের জন্য একটা জায়গা বা জমি লিজ নিয়েছো বা ইজারা নিয়েছো। 1 বছরে তোমার দাঁড়াচ্ছে কত টাকা? 10,000 টাকা। 10,000 টাকা। ধরো 10 বছরের মধ্যে 1 বছর চলে গেছে, তার মানে তোমার ইজারা সম্পত্তি 10,000 টাকা অবলোপিত হয়েছে, মানে চলে গেছে, ইজারা সম্পত্তি 10,000 টাকা অবলোপিত হয়েছে। এরপর কি আছে? অফিস খরচ। এই অফিসের মধ্যে যে টুকটাক খরচগুলো হয়, হতে থাকে, সেটাই কিন্তু আমাদের অফিস খরচ, যেটা নিত্য নৈমিত্তিক হতেই থাকে, ব্যবসায় পরিচালনা করার জন্য প্রয়োজন হয়। এরপর যাতায়াত খরচ। দেখো ব্যবসায় পরিচালনা করার জন্য বিভিন্ন জায়গায় যাতায়াত করতে হয় বা ভ্রমণ করতে হয়, এটাকে বলা হয় যাতায়াত খরচ বা ভ্রমণ খরচ। এরপরে ডাক ও তার। একটা জিনিস কুরিয়ার করতে হয়, একটা মেইল করতে হয়, এই সংক্রান্ত যে খরচ, যোগাযোগের যে খরচগুলো আছে, এগুলোকে বলে ডাক ও তার। ব্যবসা পরিচালনা করার জন্য আসলে এই জিনিসটার কোনো বিকল্প নেই, এটা আমাদের লাগতেই থাকে, পরিচালন ব্যয়ের অন্তর্ভুক্ত এই ডাক ও তার। তাহলে প্রিয় শিক্ষার্থী, এই 12টা আইটেম হচ্ছে আমাদের পরিচালন ব্যয়। এরপরে কি? এরপরে পার্টটা হচ্ছে যোগ অপরিচালন আয়। তো এই যে চলে যাব আমরা যোগ অপরিচালন আয়ের মধ্যে। সুপ্রিয় শিক্ষার্থী, এর আগে আমাদের বুঝতে হবে অপরিচালন আয় জিনিসটা কি। দেখো প্রিয় শিক্ষার্থী, ব্যবসায় পরিচালনা না করেও আমরা যে আয়টা পাই, আমাদের যে আয়টা হয়, ব্যবসায় পরিচালন না করেও আমাদের যে আয়টা হয়, সেটা হচ্ছে আমাদের অপরিচালন আয়। প্রিয় শিক্ষার্থী, অপরিচালন আয়গুলো কি কি? বিনিয়োগের সুদ, কমিশন প্রাপ্তি, ব্যাংক জমার সুদ, শিক্ষানবিশ সেলামি, স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত লাভ বা মুনাফা।
দেখো এই যে আমি পাঁচটা আয়ের কথা উল্লেখ করেছি, পাঁচটা অপরিচালন আয়ের কথা যে উল্লেখ করেছি, এটা কিন্তু কোনোটাই আমাদের সরাসরি ব্যবসা থেকে আসে না। এই আয়ের কোনো আয় কিন্তু আমাদের সরাসরি ব্যবসা থেকে আসে না। বিনিয়োগের সুদ, কোনো একটা জায়গায় বিনিয়োগ করেছি, সেখান থেকে সুদ পেয়েছি, এটা কিন্তু ব্যবসা পরিচালন থেকে আসে না। কমিশন প্রাপ্তি সরাসরি ব্যবসায় পরিচালন থেকে আসে না। ব্যাংক জমার সুদ, ব্যাংকে টাকা জমা রাখছি, সেখান থেকে সুদ পেয়েছি, এটা কিন্তু আমরা ব্যবসায় পরিচালনা করে আয় করি নাই। শিক্ষানবিশের আমি স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত লাভ, একটা স্থায়ী সম্পত্তি ছিল, ধরো আসবাবপত্র বা যন্ত্রপাতি বিক্রি করেছি, সেখান থেকে কিছু লাভ হয়েছে, এটা কিন্তু আমাদের ব্যবসায় হতে আয় না। তো এগুলো হচ্ছে আমাদের এই পাঁচটা আইটেম, এগুলো হচ্ছে আমাদের অপরিচালন আয়। এরপরের পার্টটা হচ্ছে সুপ্রিয় শিক্ষার্থী বাদ অপরিচালন ব্যয়। তো অপরিচালন ব্যয় কি? অপরিচালন ব্যয় হচ্ছে সরাসরি ব্যবসায় পরিচালনা না করেও আমাদের যে ব্যয়গুলো বহন করতে হয় বা নির্বাহ করতে হয়, সেটা হচ্ছে অপরিচালন ব্যয়। অপরিচালন ব্যয়গুলো ঋণের সুদ, ঋণ নিয়েছি সেখানে সুদ দিতে হবে, ব্যবসায় পরিচালনা না করেও আমাদের ব্যয় নির্বাহ করতে হচ্ছে। কমিশন প্রদান, একজনকে কমিশন প্রদান করলাম। ব্যাংক জমাতিরিক্তের সুদ। এখন অনেক শিক্ষার্থী আমাদেরকে এই প্রশ্নটা করো, স্যার ব্যাংক জমাতিরিক্তের সুদ জিনিসটা কি? দেখো, ধরো তোমার ব্যাংকে আছে 1 লক্ষ টাকা, হঠাৎ করে তোমার দরকার 1,10,000 টাকা, 1,10,000 টাকা। তুমি ব্যাংকে গিয়ে বললা যে আমাকে আমার যে 1 লাখ টাকা আছে ওইটা দেন আর 10,000 টাকা ঋণ দেন, অর্থাৎ তোমার ব্যাংকে আছে 1 লাখ টাকা, তুমি মোট উঠাইলে 1,10,000 টাকা। ওই যে 10,000 টাকা, ওটা হচ্ছে তোমার ব্যাংক জমাতিরিক্ত চলতি দায়। তো ওই যে তোমার ব্যাংক জমাতিরিক্ত অর্থাৎ 10,000 টাকা, ওইটার উপরে যে সুদ হবে ওইটাকে বলা হয় ব্যাংক জমাতিরিক্তের সুদ। এটা একটা অপরিচালন ব্যয়। শিক্ষানবিশ ভাতা, বিবিধ ক্ষতি। দেখো, যত ধরনের ক্ষতি হবে, চুরি, ছিনতাই, ডাকাতি, তারপর হচ্ছে আগুনে বিনিষ্ট পণ্য, পচে যাওয়া, গলে যাওয়া, যত ধরনের ক্যাশ বাক্স হতে চুরি, যত ধরনের ক্ষতি হবে সবই কিন্তু বিবিধ ক্ষতি, এটা অপরিচালন ব্যয় আসবে। স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত ক্ষতি। একটা স্থায়ী সম্পত্তি ছিল, বিক্রয় করছো, সেখানে ক্ষতি হয়েছে, ক্ষতি হয়েছে, তো সেটা কিন্তু তোমার কি? সেটা হচ্ছে তোমার অপরিচালন ব্যয়। তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের পরিচালন ব্যয়, বাদ পরিচালন ব্যয়, যোগ অপরিচালন আয় ও বাদ অপরিচালন ব্যয়। ঠিক আছে, এই ছিল আমাদের এই পার্ট, এই বাকি অংশটা। ঠিক আছে, তো এই ছিল আমাদের মোট বিশদায় বিবরণী, টোটাল বিশদায় বিবরণী, অর্থাৎ নিট মুনাফা বের করার প্রসেস। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি সম্পূর্ণ ক্লাসটা খুব ভালো বুঝতে পেরেছো। যদি কারো কোনো জায়গায় কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কি করতে পারো, তোমরা কমেন্ট সেকশনে কোশ্চেন করতে পারো। আরেকটা কথা আমরা এখানে একটু উল্লেখ করে দেই, যে কোনো খরচ যদি তোমার বকেয়া থাকে, কি থাকে? বকেয়া থাকলে যোগ হয়, আর অগ্রিম থাকলে বাদ দিতে হয়। বকেয়া থাকলে যোগ হয়, অগ্রিম থাকলে বাদ দিতে হয়। যে কোনো খরচ বকেয়া থাকলে যোগ হবে, অগ্রিম থাকলে বাদ দিতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল আজকে আমাদের টোটাল ক্লাস। যদি কোথাও কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। নেক্সট ক্লাসে কিন্তু এটা সমাধান করে দেওয়া হবে। অনেক ধন্যবাদ এত ধৈর্য ধরে এই পর্যন্ত ক্লাসটি দেখার জন্য। আমি তোমাদেরকে অনুরোধ করব, তোমাদের পরীক্ষার বেস্ট একটা প্রিপারেশনের জন্য এখনই সাবস্ক্রাইব করে নাও ইজি কমার্স একাডেমি। অনেক শুভকামনা রইল এইচএসসি পরীক্ষার্থী যারা আছো তোমাদের জন্য। দেখা হচ্ছে আরেকটি ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।